সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় এবং ঘটনা নিয়ে আলোচনার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকের আমাদের আলোচনার বিষয় 10 ট্রাক অস্ত্র মামলার রায় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস। আমরা এ বিষয়ে কথা বলবো, তবে তার আগে জানিয়ে রাখতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন মাহবুব আলম শাহ, অভিবাসী বিশেষজ্ঞ ও পরিচালক, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আরও রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, রাজনীতি বিশ্লেষক। আপনাদেরকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো। 31 দফা বাস্তবায়ন করে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, জানিয়েছে বিএনপি। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাজা কমিয়ে উলফা নেতা পরেশ বড়ুয়া যাবজ্জীবন কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল চাকমার, তদন্তের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। বাংলাদেশের অর্থনীতি চাপে আছে, চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 3.8%, জানিয়েছে আইএমএফ। এবং টঙ্গীতে ইজতেমা মাঠের দখল নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত, ময়দান ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। আমরা শিরোনামগুলো দেখছিলাম এতক্ষণ। আপনারা জানেন প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি 10 ট্রাক অস্ত্র মামলার রায় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস। আমরা এই প্রসঙ্গ দুটি নিয়ে কথা বলবো আজকে। ব্যারিস্টার সানি আব্দুল হক, শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি। চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং 6 জনকে খালাস দিয়েছেন আদালত। আজকের এই মামলাটির রায় নিয়ে আপনার মতামত জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতে বোধ করি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার। 2004 সালের 1 এপ্রিলে CUFL ঘাট থেকে চট্টগ্রামের 10 ট্রাক, আপনি যেমনটা বলছিলেন, অস্ত্র চালান উদ্ধার করা হয়। তো এই নিয়ে কর্ণফুলী থানায় 1878 সালে অস্ত্র আইন এবং 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের দুটো অভিযোগ দায়ের করা হয়। এবং এর পরবর্তী সময়ে যে তদন্ত সংস্থা সিআইডি এটি দুটো মামলাকে একসাথে তদন্ত করে এবং এর বিচারিক প্রক্রিয়া মরলেস একসাথেই শুরু হয়। এবং যে মামলাটার আজকে রায় হয়েছে হাইকোর্টে, এটি মূলত ডেথ রেফারেন্সের মামলা ছিল। আপনি জানেন যে যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নিচের লোয়ার কোর্ট থেকে, এই মামলা যেমনটা 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 এই রায় দিয়েছিলেন 2014 সালে। তো সেটি পরিক্রমা পেরিয়ে হাইকোর্টে এসেছিল, যেটার আজকে ডেথ রেফারেন্সের রায় হয়েছে শুনানি শেষে। তো এখানে দর্শক যেরকম শুনছিলেন সংবাদ শিরোনামে, যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং আরও 6 জনের কারাদণ্ড 10 বছর দেওয়া হয়েছে। এবং একজন যে কিনা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সংগঠনের উলফার যে পরেশ বড়ুয়া, তাকে মৃত্যুদণ্ড থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই হলো মোটা দাগে ব্যাকগ্রাউন্ড। এখন এটা আমি মনে করি যেটি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এখানে আমি মনে করি যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব এখানে ন্যায় বিচার আজকে পেলেন। তো একটা জিনিস বলতে চাই যে আসলে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে যে আসলে যে একটা কালচার আছে, পলিটিক্যাল কালচার, এটা যে রাষ্ট্রের বিভিন্ন যে অর্গানগুলো আছে এগুলোকেও ইম্প্যাক্ট ফেলে, যে ব্যাড কালচারগুলো আছে। তার মধ্যে একটা হলো কি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া। তো আমরা যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা বিভিন্ন পর্যায়ে দেখে এসেছি যে যখন ক্ষমতার পালাবদল ঘটে তখন যারা ক্ষমতার বাইরে থাকে, বিরোধী দলে থাকে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং যারা ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে যারা সরকার গঠন করে তারা আবার পরবর্তীতে যারা বিরোধী দল হয় তাদের নামে মামলা দেয়। তারা আমাদের এই যে বাজে একটা পলিটিক্যাল যে কালচার,
যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়ার কালচার থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত। আপনি দেখুন এখানে আমি তো মনে করি যে ভারতকে কোনো না কোনো একটা মহল আসলে এটা বোঝানোর জন্য এই প্রয়াস চালিয়েছে যে আপনাদের যে 7 সিস্টার্স আছে এটাকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বা বাংলাদেশের মধ্যে এরকম একটা কোনো একটা গন্ধ আছে, এটাকে ভারতকে বোঝানোর জন্য এরকম একটা অপতৎপরতা চালানো হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আপনি দেখুন ওই সময় আসলে বিএনপি জামাতের যে কোয়ালিশন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তো ওই সময়ে আসলে কে ক্ষতিগ্রস্ত হয়েছে? বিএনপি জামাতকে একটা দুর্গন্ধ দেওয়ার জন্যই কিন্তু এরকম একটা কোনো একটা মহল এই চক্রান্ত চালিয়েছে বলে আমরা অনেকে মনে করছি। তো আসলে এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এর একটা সুষ্ঠু কি হয়েছিল আসলে আজকে বিচারের তো একটা রায় হইল, কিন্তু এটা তো আসলে ইটস এ ম্যাটার অফ ফ্যাক্ট, এটা তো সত্য যে 10 ট্রাক এসছিল এবং 10 ট্রাক বোঝাই অস্ত্র ছিল, এটা তো ঘটনা তো অস্বীকার করা যাবে না, ঘটনা তো সত্য। কিন্তু কে করেছে, কে করিয়েছে, কেন করিয়েছে এটার জন্য সামগ্রিকভাবে আসলে একটা স্বাধীন এবং নিরপেক্ষ সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার এবং একটা স্বাধীন কমিশন গঠন করা দরকার বলে আমি আইনজীবী হিসেবে বোধ করি। তার মানে আমরা বলতে পারছি যে এই মামলাটি আসলে পুরোপুরি রাজনৈতিক এবং প্রতিহিংসামূলক মামলা। জি, তেমনটাই মনে করছি। জি, ধন্যবাদ। যারা মাহবুব আলম, আপনার কাছে আসতে চাই। আদালত যেমনটি উনি বলছিলেন যে এই মামলাটির রায়ের ব্যাপারে বলছে যে ন্যায় বিচার নিশ্চিতে সঠিক তদন্ত এবং স্বচ্ছ বিচার হতে হবে। এই যে সঠিক তথ্য এবং স্বচ্ছ বিচার নিশ্চিত আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বৈশাখী টিভির সকল কলা কৌশলী এবং দর্শক শ্রোতা এবং দেশে বিদেশে সকল প্রবাসী এবং অভিবাসী যারা আছেন, আজকের এই আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মালয়েশিয়া, বাংলাদেশ থেকে যারা আমাদের প্রবাসী আছে এবং সারা বিশ্বের সকল প্রবাসী এবং অভিবাসীদের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আমার ভাই একটু আগে বলে গেলেন যে জিনিসটা আপনার, এটা কিন্তু মানে অত্যন্ত সত্য এবং দিবালোকের মতো সত্য। আমরা যেটা জানি যে আলটিমেটলি ওই সময় সরকার ছিল বিএনপি এবং জামাতের একটা ঐক্য সরকার। তা ওই সময়ে যারা অন্যায় করেছে, অন্যায়কারীকে ধরেছে কিন্তু বিএনপি জামাত জোট সরকার। আলটিমেটলি এইখানে যে মানে ন্যায় বিচার আজকে পাওয়ার মাধ্যমে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব সহ আরও অন্যান্য যারা এই রায় থেকে আপনার মুক্ত পেলেন, মানে আজকে একটা ন্যায় বিচারের সম্মুখীন জাতি দেখতে পেল। আলটিমেটলি এই ধারাবাহিকতা থেকে যদি আমাদেরকে মুক্ত হয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে ভবিষ্যতে প্রপারলি যে কোনো অন্যায় অবিচারের জন্য আমাদের প্রপারলি যে স্টেপসগুলো জাতীয়ভাবে বিভিন্ন সংস্থার মানে সাকসেসফুল তদন্ত সাপেক্ষে আমাদের এই কার্যক্রমগুলো নেওয়া উচিত, যাতে অন্যায়ভাবে যেন কারো উপরে কোনো দোষ চাপিয়ে দেওয়া না যায়। এবং মানে এই মামলার মধ্যে আরও অনেক কিছু ছিল, যেরকম তারা সম্পূরকভাবে তৎকালীন বিএনপি নেতা এবং মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকেও জড়ানোর অপচেষ্টা করা হয়েছিল। তা আলটিমেটলি এই জাতীয় মানে যে সমস্ত দুর্বিষিন্দ যারা মানে ওই অবৈধ সরকার তৎকালীন করেছিল, এগুলা থেকে আমাদেরকে দূরে মানে চলে আসার জন্য আমাদেরকে বিভিন্নভাবে বিশেষায়িতভাবে আমাদের বিভিন্ন সংস্থাগুলোকে সত্যিকারভাবে কাজে লাগাতে হবে। ধন্যবাদ। ব্যারিস্টার সানি, আপনার কাছে আসতে চাই। এই যে বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানিমূলক যে সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি, এটি আসলে হচ্ছে কি মনে করছেন? আসলে এটা তো আর ওভারনাইট একদিনে সম্ভব না। যে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আমাদের 53 বছর পেরিয়ে গেছে, এটা একটা দীর্ঘদিনের প্রত্যাশা না পূরণ করার আজকের আসলে ফসল। যে আমাদের যে গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, আপনি যদি ভালো করে খেয়াল করে দেখবেন যে ওখানে যে 1947 সালে হিস্টোরিক্যালি, আপনাকে আরেকটু পিছিয়ে নিয়ে যাচ্ছি, হিস্টোরিক্যালি আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে প্রায় 200 বছরের শাসনের পর থেকে আমরা 1947 সালে একটা রাষ্ট্র পেলাম, পাকিস্তান নামক রাষ্ট্র পেলাম। এর ঠিক 23 বছরের মাথায় আমাদের নতুন করে একটা রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল? আমাদের যেটা বলছিলাম যে আমাদের 10 এপ্রিল 1971 সালের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে স্বাধীনতার ঘোষণাপত্র আছে, ওটা যদি আপনি দেখেন যে 3টা আসলে মূলনীতির ভিত্তিতে স্বাধীনতার ঘোষণাপত্র করা হয়েছিল। একটা কি?
সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এটা ছিল আমাদের প্রমিস জাতির কাছে, যে আমরা পাকিস্তান নামক যে রাষ্ট্র গঠন করেছিলাম যে প্রত্যাশা নিয়ে, এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই জন্য পাকিস্তান আমাদেরকে দেওয়া যে কৃত ওয়াদা এটা পূরণ করে নাই। এই জন্য দেখবেন যে ওয়ারাস যেহেতু এটা করে নাই, ওয়াদা পূরণ করে নাই, সেহেতু আমাদের একটা নতুন রাষ্ট্রের প্রয়োজন দেখা দিচ্ছে। তো আমরা দেশ স্বাধীন হয়ে গেল। আসলে দেশ স্বাধীন হয়ে গেল বলতে আমরা আসলে একটা ভূখণ্ড পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অ্যাসপিরেশন নিয়ে আমরা এতগুলো লক্ষ মানুষ প্রাণ দিলাম, আহত হলাম, এই প্রত্যাশা আসলে এখনও অধরা রয়ে গেছে। স্বাধীনতার যে অর্ধশতক পেরিয়ে যাওয়ার পরেও আমরা আসলে এই সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ভিত্তিতে গড়া বাংলাদেশকে আসলে আমরা এখনও পাই নাই। তো গোড়াতে যেমনটা বলছিলাম, আমাদের বিচার ব্যবস্থাও আসলে এর ব্যতিক্রম নয়। এই দীর্ঘ যে ব্রোকেন প্রমিসের উপর ভিত্তি করে যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আওয়ার পলিটিশিয়ানস আর ওভারলি প্রমিসড অ্যান্ড আনডেলিভার। আমরা দেখবেন যে পলিটিশিয়ানরা সবসময় দেখবেন যে অনেক সময় অর্বাচীন কথাবার্তা বলে, একটা মানে জোক, মকারি, এই সমস্ত। আমাদের বিচার ব্যবস্থার দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন আমরা দেশের সর্বোচ্চ জাজের কাছ থেকে, হায়েস্ট জাজেস অফ দ্য ল্যান্ড, তাদেরকেও আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট টাইপের স্টেটমেন্ট দিতে দেখেছি। তা আসলে আপনি কি, যখন আপনি বিচারকের আসনে বসেন, আপনার হয়তো একটা এর আগে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, পলিটিক্যাল ওপিনিয়ন অ্যান্ড বিলিফ থাকতে পারে, আপনি মানুষ তো, আপনি যখন স্টুডেন্ট ছিলেন, পড়ালেখা করেছেন, আপনি হয়তো একটা পলিটিক্যাল বিলিফ অ্যান্ড ওপিনিয়ন ছিল, কিন্তু আপনি যখন ওথ গ্রহণ করেন, আপনি যখন শপথ গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্রের একটা অর্গানের অংশ হয়ে যান, বিচার ব্যবস্থা, বিচারক হন, তখন তো আপনি সবার বিচারক। আপনি আওয়ামী লীগ অ্যাপয়েন্টেড যদি বিচারক হন, তাহলে তো শুধু আপনি আওয়ামী লীগের বিচার করবেন না, আপনি আওয়ামী লীগের বিচার নন, আপনি সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের বিচারক। তো আমরা এরকম দেখেছি যে বিচার ব্যবস্থাও পলিটিক্যালি কলুষিত করা হয়েছে। এই বিচার ব্যবস্থা পলিটিক্যালি মোটিভেটেড হওয়ার কারণে আমরা সবসময় আসলে ন্যায় বিচার পাই। করণীয় কি এই পরিস্থিতি উত্তরণে? এই পরিস্থিতি উত্তরণের ওই যে যেমনটা বলছিলাম, যে আসলে ওভারনাইট তো পসিবল না, এটা একটা হোলসেল কালচারাল রিফর্ম দরকার, আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন দরকার। আমি বিচার করতে বসছি, আমার প্রাইমারি ডিউটি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। এই মনস্তত্ত্বের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বিচার প্রার্থীরা আসলে আদালতের কাঠগড়ায় গিয়ে আসলে বিচার পাবে না। আর আমরা অ্যাপয়েন্টমেন্ট, যে জাজের যে জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, মোটামুটি একটা লোয়ার জুডিশিয়ারিতে একটা মোটামুটি স্ট্রাকচার আছে, যদিও ওটা স্যাটিসফ্যাক্টরি না। কিন্তু আপনি দেখুন, এই যে 5ই আগস্টের যে আমরা নতুন করে যে একটা স্বাধীনতা পেলাম, এরপরে আমরা হাইকোর্টে বিচারপতিদেরকে অ্যাপয়েন্ট করতে দেখেছি। আসলে আমরা কি জানি যে অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা কী ছিল? এটা একটা প্রাতিষ্ঠানিক রূপরেখাকে আমরা পেয়েছি। আসলে কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কার কাছে করতে হবে, আমার আসলে কি কি যোগ্যতা থাকা দরকার, আমার আসলে পরীক্ষা হলো কিনা, ইন্টারভিউ হলো কিনা, আমি এটার জন্য কম্পিটেন্ট কিনা, বা আমি যে আমাকে যে অ্যাপয়েন্ট করা হলো, আমাকে আসলে কিসের ভিত্তিতে করা হলো, এই যে একটা অন্ধকারে রাখার যে একটা কালচার আমাদের মধ্যে আছে, এর লেগেসি তো আমরা এখনও বহন করে চলেছি। এই যে 5ই আগস্টের আগে তো এই যে অন্ধকারে রেখে যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, দুঃখজনকভাবে সত্য যে আমরা 5ই আগস্টের পরে ওই অন্ধকারের কালচার থেকে কিন্তু এখনও বেরোতে পারি নাই। আমরা নিউলি অ্যাপয়েন্টেড জাজেস, আমি ডিসপিউট করছি না যে ব্যাড অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ওটা বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা আসলে যে একটা প্রাতিষ্ঠানিক রূপরেখা দরকার, এটা একটা ইনস্টিটিউশনালাইজড একটা ফর্মে আনা দরকার, একটা শেপে আনা দরকার। তাহলে যেটা ঘটবে, তাহলে আপনি যে পলিটিক্যালি মোটিভেটেড যে আপনি আপনার পছন্দ মতো, আপনি যাদের কাছে গিয়ে বেঞ্চে গিয়ে আপনি মামলা নিয়ে গেলেন, শুনানি করলেন, আপনার পছন্দ মতো মনোভূত একটা রায় পেলেন, এই সমস্যা থেকে আসলে বেরিয়ে আসা সম্ভব। জি, ধন্যবাদ। জনাব মাহবুব আলম, অভিবাসী প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। আমরা জানি প্রবাসীদের যেসব ভোগান্তির কথা আমরা শুনতে পাই, তার মধ্যে অন্যতম হচ্ছে পাসপোর্ট ভোগান্তি। আজকে অভিবাসী এবং প্রবাসী দিবস উপলক্ষে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে
15 ডিসেম্বর থেকে পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে। এই যে সরকারি এই উদ্যোগ, এটিতে আসলে প্রবাসীদের ভোগান্তি কতটুকু কমলো বলে মনে করছেন? অ্যাকচুয়ালি এই পাসপোর্টের যে স্বল্পতা বা পাসপোর্টের যে আপনার অ্যাপ্লিকেশনের পরিমাণ অনেক, বাট ডেলিভারি পরিমাণের যে আপনার স্বল্পতা, সেটা এখানে মানে মন্ত্রণালয় এবং তার সংশ্লিষ্ট যারা এটার সাথে যুক্ত আছে তারা সবাই বলেন যে এখানে ওই ঢাকাতে হয়তো এটাকে মানে প্রিন্টিং প্রপারলি হচ্ছে না এবং যার জন্য সেই অনুযায়ী তারা ডেলিভারি দিতে পারছে না। বাট অ্যাকচুয়ালি পাসপোর্টগুলো যখন আপনার অ্যাপ্লিকেশন করে, আমি যেরকম মালয়েশিয়ার ব্যাপারে আমি বলতে পারি যে মালয়েশিয়া সহ আর অন্যান্য যেরকম সৌদি আরব বা অন্যান্য শ্রমিক নির্ভর যে সমস্ত দেশগুলো আছে, সেই সমস্ত দেশগুলোতে মানে প্রত্যেকটা শ্রমিকের ভিসা 1 বছর করে রিনিউ হয় আর কি। তো যখন তাদের পাসপোর্টের মেয়াদ চলে যাওয়ার তারা 4-5 মাস আগে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে, দেখা যায় যে অনেকে পাসপোর্ট 7-8 মাসেও পাচ্ছে না, মানে 8-10 মাসেও পাচ্ছে না। তখন দেখা যায় যে একটা শ্রমিক, বৈধ শ্রমিক, সে অবৈধ হয়ে যাচ্ছে। তা আলটিমেটলি সেখানে আপনার পাসপোর্ট অফিস সংক্রান্ত বিভিন্ন জায়গাতে তাদের লোকবল, দক্ষ লোকবল, জনবল বাড়াতে হবে এবং মানে আপনার যে কোনো জায়গাতে যদি কোনো মানে দুর্নীতির কোনো সম্ভাবনা থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে খতিয়ে দেখা এবং বিভিন্ন সময় এই পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারগুলো তো সিন্ডিকেশন বা দালালের দৌরাত্ম্য বিভিন্ন দেশগুলোতে আছে। তো এই দৌরাত্ম্যগুলো সাধারণত ওই হাইকমিশন কেন্দ্রিক হয়ে থাকে। বাট যদিও মালয়েশিয়াতে তারা একটা মানে ওই আউটসোর্সিং কোম্পানিকে তারা দায়িত্ব দিয়েছে সেই জিনিসগুলোকে কন্টিনিউ করার জন্য। বাট আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন এই জিনিসটার জন্য খাতিয়ে দেখে, কারণ কিছুদিন আগে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জায়গা থেকে তারা চলে আসছে যখন দেখলো যে তারা এমআরপি মানে ক্যান্সেল করা হয়ে গিয়েছিল। তখন তারা দেখলো যে মানে তাদের যে অ্যাপ্লিকেশন করা আছে 3 থেকে 6 মাস আগে থেকে, তার এখন সরকার বলতেছে যে তারা এখন এমআরপি পাসপোর্ট আর পাবে না, তাদেরকে এখন পাসপোর্ট দিতে হবে। ওই সময়ে হাজার হাজার ওয়ার্কার তারা কিন্তু প্রবাসীরা পাসপোর্টের বিষয়ে কিন্তু আসলে একটু অনাগ্রহী দেখা যাচ্ছে। না, প্রবাসীরা পাসপোর্টের ব্যাপারে অনাগ্রহী এই কারণে, কারণ আগে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো আগে প্রপারলি সলভ করে তাদেরকে পাসপোর্ট ডেলিভারি দিয়ে তারপরে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করুন যে পাসপোর্টের জন্য। আর আলটিমেটলি এটাও আমাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশে যেরকম একটা জেলা পর্যায়ে বা একটা উপজেলা পর্যায়ে যেরকম ধরেন আপনার মানে 10,000 লোকের জন্য আপনার ধরেন মিনিমাম 500 জন আপনার সরকারি কর্মকর্তা আছে একটা উপজেলা লেভেলে আমি ধরি। আর আলটিমেটলি একটা দেশে, সাপোজ আমি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে আপনার 20 লাখ লোক আছে বৈধ এবং অবৈধ মিলে, তার মধ্যে শ্রমিক ধরেন আপনার মানে 15 লাখের উপরে। তো সেখানে তাদের জন্য আমাদের হাইকমিশনের লোকবল আছে সর্বসাকুল্যে অফিসার্স এবং কর্মচারী-কর্মকর্তা সহ হয়তো 50 থেকে 100 জন, যেখানে আপনার আপনি এত স্বল্প সংখ্যক মানে অফিসিয়ালদের কাছ থেকে আপনি কী সার্ভিস মানে পেতে পারেন। এখানে তো মানে লোকবলের তো স্বল্পতা আছে এবং তাদের এই জিনিসগুলো ভেবে দেখতে হবে। সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ওই পর্যায়ে যে এই জিনিসগুলো থেকে মানে আপনার বেরিয়ে আসার জন্য আমাদেরকে প্রপার অ্যাপয়েন্টমেন্টগুলো প্রপার জায়গাতে দিতে হবে এবং কোনো জায়গাতে যেন মানে আপনার সিন্ডিকেশনের জন্য সৃষ্টি না হয়। যেরকম বিগত সময়গুলোতে অনেক শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছে মানে সিন্ডিকেটের মাধ্যমে। আলটিমেটলি আমাদের দুই সরকারকেই বসে ওই পূর্ববর্তী সময়ে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলোর মধ্যে কোথায় গলদ আছে সেই গলদগুলাকে চিহ্নিত করে আবার নতুন করে তাদেরকে চুক্তিবদ্ধ হতে হবে, যাতে একটা শ্রমিক বান্ধব একটা যেন মানে অভিবাসন হয় মানে প্রত্যেকটা দেশে, সেটা আমরা কামনা করি। কী জন্য কামনা করি? কারণ একটা ওয়ার্কার বাংলাদেশ থেকে যাওয়ার সময় শুধু তাদেরকে 4-5 লাখ টাকা গুনতে হয়, যেটা বিগত সময়ে 2000 মানে 4, 5 বা 6 বা ওই সময় একটা ওয়ার্কার 50,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে যেত। সেটা এই সময়ে এসে সেটা মানে 5 লাখ থেকে 5.5 লাখ 6.5 লাখ টাকা হয়ে গেছে। কেন হয়ে গেছে? এই যে তথাকথিত সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে এই জায়গাতে যেতে হবে যে চুক্তির মধ্যে কোথায় গলদ ছিল সেটা আমরা জানি, বাট আমি এখন অনিয়ারে সেটা আমি বলবো না। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট উপদেষ্টা
যদি মানে আমাদের সাথে বসেন দেন আমরা তাদেরকে সেই জিনিসটাকে ধরিয়ে দেব। কী জন্য ধরিয়ে দেব? কারণ ওই দেশে সোর্স কান্ট্রিগুলো থেকে আরও অন্যান্য দেশ থেকে ওয়ার্কার আসে, যেরকম নেপাল থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, কম্বোডিয়া থেকে আসে। তারা যখন আসে একটা জিরো কস্টে একটা ওয়ার্কার যখন আসে, তাইলে আমাদের বাংলাদেশ থেকে নেওয়ার সময় কেন মানে এত পয়সা গুনতে হয়? অবশ্যই এখানে মানে পিছনে এই মানে ওই অনৈতিক গোষ্ঠী দ্বারা কাজ করছে। জি, ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ব্যারিস্টার সানি, আপনার কাছে আসতে চাই। অভিযোগ রয়েছে যে বিগত বছরগুলোতে প্রবাসীদের কষ্টার্জিত যে আয় সেটি আসলে পাচার হয়েছে। এটি আসলে নিরসনে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। প্রবাসীদের যে কষ্টার্জিত যে পয়সা যেটি তারা পাঠায়, সেটি আজকে আমাদের যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছেন, উপদেষ্টা মহোদয় ডক্টর আসিফ নজরুল, তিনি তার বক্তব্যে একটি কথা বলেছেন আজকে, যে প্রবাসীরা সাধারণত একটু ইসলামী সেন্ট্রিক ব্যাংকগুলোতে পয়সা পাঠায়। ইসলামী ব্যাংক সহ আরও যে ইসলামী ঘরানার ব্যাংক আছে, ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যাংকিং সিস্টেম চালু আছে যে ব্যাংকগুলোতে, সেগুলোতে পয়সা পাঠানোর একটা প্রবণতা খেয়াল করা যায়। এবং আমরা দুঃখজনকভাবে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে আমরা খেয়াল করেছি যে ইসলামী ব্যাংক সহ অন্যান্য বিভিন্ন ব্যাংক লুটপাট বা দখলের একটা প্রবণতা কিন্তু ছিল, এবং তারা করেছে এটা। তো এবং এই লুটপাটের টাকা তারা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে তারা বিদেশে পাঠিয়েছে। তো এটা ইটস এ ম্যাটার অফ ফ্যাক্ট। তো এটার জন্য আমাদের আসলে ব্যাংকিং সিস্টেমটাকে আরও স্ট্রং করা দরকার, এবং প্রবাসে যারা বাস করছেন, পরিবারের কাছে যারা টাকা পাঠান, যে তারা যাতে বৈধ পন্থায় টাকা পাঠায়, প্রপার চ্যানেলে টাকাগুলো পাঠায়, হুন্ডি ব্যবস্থার মাধ্যমে যাতে না পাঠায়, এটা আসলে সুনিশ্চিত করা দরকার। এদিক থেকে বাংলাদেশ সরকার সাবসিডি দেওয়ার প্রয়োজন হলে আসলে সাবসিডি দিতে হবে। আমি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম, প্রায় 15 বছর ছিলাম ইংল্যান্ডে। তো আমি দেখতাম এরকম যে কারো কোনো পয়সার প্রয়োজন হলে, হঠাৎ টাকার প্রয়োজন, তখন এরকম একটা প্রবণতা আছে কিন্তু যে কিছু মানুষের প্রতি উপরে, যে আপনি টাকা পাঠাবেন, টাকা তার পরিচিত কে আছে তাকে খুঁজে, যে আপনি বাংলাদেশ থেকে টাকা আনবেন কি না। যদি বাংলাদেশ থেকে টাকা আনেন, আমি আপনাকে এখানে পাউন্ড দিয়ে দেবো, আপনি আমাকে টাকা দিয়ে দিন। এটাতে কি হয়? এটাতে গভর্নমেন্ট আসলে রেভিনিউ জেনারেট করে না। তো এরকম একটা অনীহা আছে আর কি। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যে যারা বিশ্বের বিভিন্ন দেশে পড়ালেখা করেন, আমার তো ইংল্যান্ডের এক্সপিরিয়েন্স আছে, তো বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় আসলে, এবং এটাতে খুব কম পরিমাণ, খুব সীমিত পয়সা আসলে বাংলাদেশ থেকে পাঠানো যায়। তো আলটিমেটলি যদি আপনি এই রাস্তাটা একটু ওপেন না করে দেন, যদি স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে টিউশন ফিস দিতে হয়, তাদের অ্যাকোমোডেশনের জন্য, লজিংয়ের জন্য, ফুডের জন্য পয়সা খরচ করতে হয়, তো দুটো যে কোনো একটা কাজ করবে। আইদার তাকে পড়ালেখা বাদ দিয়ে ওখানে কাজকর্ম করতে হবে, অথবা দেশ থেকে যদি পয়সা নিতে হয় তাহলে প্রপার চ্যানেলটা ওপেন রাখতে হবে, কারণ সে তো ওখানে একটা প্রপার কজ নিয়ে ওখানে থাকে। যদি আপনি পয়সা পাঠানোর জন্য আপনি যদি প্রপার ব্যবস্থা, চ্যানেল যদি না রাখেন, আলটিমেটলি এটা হুন্ডির এবং অবৈধ পন্থায় দেশ থেকে টাকা আনা নেওয়ার রাস্তাটা অটোমেটিক্যালি এটা ওপেন থাকবে। তো এই জন্য গভর্নমেন্টের এই বিষয়টাতে আসলে নজর দেওয়া দরকার। জি, ধন্যবাদ। জনাব মাহবুব আলম, আপনার কাছে আসতে চাই। প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ অদক্ষ জনগোষ্ঠী বা অদক্ষ শ্রমিক। আমাদের দেশে দক্ষ জনশক্তি রপ্তানির বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হলেও আসলে সেটি শেষ পর্যন্ত সফল হচ্ছে না কেন, কি মনে করছেন? এখানে আমাদের সরকার এবং আমরা যারা বিদেশে যাচ্ছি বা তারা মানে এই জিনিসটা চিন্তা করতে হবে যে একটা সাধারণ শ্রমিক হিসেবে তখন যে তারা একটা মিনিমাম ওয়াজেস পায়, বাট যখন একটা ওই শ্রমিকটা যদি যে কোনো কাজে বা অভিজ্ঞ বা মানে আপনার দক্ষ জনশক্তি যদি মানে হয়ে সে যদি যায়, তাহলে সে কিন্তু আপনার মানে ওভার স্যালারি পাবে এবং তার সুযোগ সুবিধাও বেশি থাকবে। তো সেই জায়গাটাতে আমাদের এই ওয়ার্কারদের মানে যারা পাঠান তাদের মনোমানসিকতা চেঞ্জ করতে হবে।
সাথে সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলো বা মন্ত্রণালয় বা তাদেরও মনমানসিকতা পরিবর্তন করে মানে ট্রেনিংয়ের দিকে প্রপার ট্রেনিং এবং মানে বিভিন্ন ভাষা কৃষ্টি এগুলা মানে তাদেরকে যদি আমরা মানে ট্রেন আপ করে যদি পাঠাতে পারি তাহলে এটা হবে কি যে তারা ওই দেশে গিয়ে আপনার ভালোভাবে কাজ করবে এবং তাদের মানে ওই রেমিটেন্সের পরিমাণও কিন্তু তারা মানে মানে বাড়বে। তা আলটিমেটলি এই জিনিসটা করার জন্য আমাদের বিভিন্ন স্টেপসে আমাদের এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং তাদের অধীনস্থ যে সমস্ত রিক্রুটিং এজেন্সিসগুলো এখানে লিস্টেড যারা আছে মানে সবাইকেই আপনার ট্রেনিং সেন্টার ওপেন করে প্রপারভাবে তাদেরকে বিদেশে পাঠালে তাহলে তারা মানে বেশি পয়সা আয় করতে পারবে। জি, ধন্যবাদ। আরেকটা কথা জানতে চাই আপনার কাছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সরকার কাজ করছে এমনটি আজকে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এবছর প্রবাসীরা বা এবার যে ভর্তি হবে সেটিতে আসলে প্রবাসীরা ভোট দিতে পারবেন? আমি আপনাকে জাস্ট আরও উল্লেখ করতে চাই, আমাদের গ্লোবালি একটা সংগঠন আছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশে, যেটা ইউকে ভিত্তিক এবং আমাদের বিভিন্ন দেশের মানে এটার শাখা আছে। তা আলটিমেটলি আমরা গত বৃহস্পতিবার আমরা আমাদের চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা দেখা করেছিলাম আমাদের এই ভয়েস ফর গ্লোবালের পক্ষ থেকে, এবং সেখানে আমাদের এই প্রসঙ্গটাও ছিল যাতে আমাদের প্রবাসীদের ভোটাধিকারের জন্য নিশ্চিত করা হয় এবং যারা ডুয়েল সিটিজেন আছে তারাও যেন বা নির্বাচনে যদি পার্টিসিপেট করতে পারে এটারও যেন ব্যবস্থা করে। বাট আমাদের মূল দাবিটা ছিল সারা বিশ্বে বিভিন্ন দেশে যে 1.5 কোটির উপরে আমাদের প্রবাসী আছে তাদের মধ্যে থেকে আপনারা পাইলট প্রকল্প হিসেবে কয়েকটা দেশ বেছে নিয়ে অ্যাটলিস্ট আমাদের ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়া যাতে প্রবাসীরা বিভিন্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই প্রেক্ষিতে গত 15ই ডিসেম্বর আমরা আমাদের চিফ ইলেকশন কমিশনার ওনার সাথে আমরা দেখা করি ওনার আমাদের ওই যে চিফ ইলেকশন কমিশনারের অফিসে। তো সেখানেও আমরা আমাদের এই প্রস্তাবগুলো আমরা তুলে ধরি এবং আমরা প্রবাসীদের জন্য যেটা করণীয় সেই জিনিসগুলোই আমরা মানে পজিটিভলি করার জন্য ওনাকে অনুরোধ করেছি। এবং এই প্রসঙ্গে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে আমাদের মিটিংয়ের যে ধারাবাহিকতার যে রেজাল্টগুলো আমরা সেটাও তাদেরকে আমরা বলেছি। এর পাশাপাশি প্রবাসীরা আরও একটা জিনিস মানে বেশি সমস্যার মধ্যে ভোগে, যেরকম প্রবাসী যারা বিভিন্ন দেশে আছে তাদের মানে অনেক কষ্টার্জিত পয়সা দিয়ে তারা হয়তো বাংলাদেশে ছোট্ট একটা জমি বা কোনো প্রপার্টি তারা করে, বাট তারা এই প্রপার্টিসগুলো নিয়েও তারা অনেকভাবে মানে বিভিন্ন ওই দখলদারিত্বের শিকার হচ্ছে, বিভিন্ন অবৈধভাবে অনেক লোকজন তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে এবং তাদের জমি জমা বেদখল হয়ে যাচ্ছে, প্রপার্টি বেদখল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু অনেক জায়গাতে দেখেছি এবং আমরা প্রবাসীরা যখন এখানে আসে তারা তো মানে বিদেশে কাজ করে অথবা ব্যবসা করে অথবা চাকরি করে অথবা বিভিন্ন প্রফেশনসে তারা জড়িত, তাদের যথেষ্ট ওই সময়টুকু নাই যে তারা এখানে এসে যে মানে ওই সময় দিয়ে এইটার পিছনেই আবার ব্যয় করে তাদের এই সমস্যা থেকে মানে তাদেরকে বেরিয়ে আসার জন্য। তো আলটিমেটলি আমি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনার ভূমি মন্ত্রণালয় সহ এবং বিভিন্ন জেলা প্রশাসন সহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে প্রবাসী যারা এই সমস্যাটার মধ্যে ভুক্তভোগী, বিশেষ করে যারা মানে সিলেট সহ আর সিলেট, নোয়াখালী, কুমিল্লা বা মুন্সিগঞ্জ এবং আরও অন্যান্য জায়গাতে চিটাগং সব বিভিন্ন জায়গাতে শ্রমিক নির্ভর যে সমস্ত জেলাগুলা বা বিভাগগুলা সেই সমস্ত জায়গাতে এবং নর্থ বেঙ্গল সহ সব জায়গাতে আপনার মানে এরকম অনেক ঘটনা ঘটেছে যে প্রবাসীদের জমি জমা বেদখল হয়ে যাচ্ছে। সেইটা থেকে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে, যাতে এই সমস্যাগুলো থেকে যেন আমাদের প্রবাসীরা যেন রেহাই পায় তাদেরকে। আর ভোটের বিষয়টি হলো যে আমাদের এই আসন্ন নির্বাচন আমাদের যখন হবে যত দ্রুততম সময়ের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমেই কিন্তু আপনার সকল কার্যক্রমগুলো পরিচালিত সম্ভব হবে। যদিও আমাদের তত্ত্বাবধায়ক সরকার এবং মানে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সহ এবং বিভিন্ন সংস্থাগুলো আনসার, পুলিশ, তারপরে বিজিবি সহ
বিভিন্ন সংস্থাগুলো যে মানে সবাই সমন্বিতভাবে যে এখন যে কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে যে প্রপারলি দ্রুততম সময়ে ভোট দিয়ে এবং সেই ভোটের মধ্যে আমাদের প্রবাসীদের যে অধিকারটুকু সে আমাদের প্রবাসীরা যেন এই ভোটের অধিকারটুকু পায় যে যার যার দেশে বসে সে পোস্টালভাবেই হোক অথবা এখন অনলাইনেও আমরা সেই সিস্টেমগুলো আমরা মানে আমাদের নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি কোন সিস্টেমে তারা এই ভোটগুলো কালেকশন করতে পারবে, বাইরে থেকেও বাইরে থেকেও ভোট দিতে পারবে যেটা এটা। এবং এটার সাথে সাথে আমরা এটাও বলেছি যে আপনারা অন্যান্য দেশগুলা আমি যেরকম বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে গিয়েছি সেটাও আমি ওনাদেরকে উল্লেখ করে এবং দেশগুলোর নামগুলো উল্লেখ করে আমি তাদেরকে বলেছি আপনারা বরঞ্চ আপনাদের এক্সপার্টিসগুলোকে ওই সমস্ত দেশে পাঠান, তাদের ভোটগুলো কিভাবে দেয় তারা সেটা আপনারা অবজার্ভ করে তারপরে আপনারা এটা বাংলাদেশে প্রয়োগ করুন। তার পাশাপাশি ভোটের দিন যেরকম সরকারি বিভিন্ন কর্মকর্তা যেরকম পোলিং এজেন্ট বা আপনার মানে ভোট রিলেটেড অন্যান্য যে সমস্ত কর্মচারী যারা কাজ করে আর কি তারা কিন্তু ভোট দিতে পারে না ওই দিন। তা আলটিমেটলি অন্যান্য দেশগুলোতে এই ভোটগুলো কালেকশন করার জন্য 7 দিন মিনিমাম 7 ওয়ার্কিং ডেজ থেকে 15 ওয়ার্কিং ডেজ পূর্বে থেকে তাদের ভোটগুলো পোস্টালে নিয়ে নিত। এখন আপনারা অনলাইনেও তারা নিয়ে নিতে পারবে, ওই সিস্টেমগুলো কিন্তু চালু আছে। তাহলে কিন্তু তাদের ভোটগুলোও কিন্তু মিসিং হয় না। সেটার পাশাপাশি প্রবাসীদের ভোটগুলোও যেন ওইভাবে মানে অনলাইনে করতে পারে এবং এইটার মানে যেরকম এখন তো টেকনোলজিকে আমরা সবাই বিশ্বাস করি, আমরা আমাদের ওয়ালেট বা আমাদের যে অনলাইন মানে অনলাইনের মাধ্যমে আমরা যখন ব্যাংকিং সিস্টেমে টাকা পয়সা আনা নেওয়া করতে পারি, আমরা যদি ওই অনলাইনের ওই জিনিসটাকে বিলিভ করতে পারি তাইলে আমাদের সব মানুষের মনমানসিকতাকে চেঞ্জ করতে হবে যে অনলাইনেও ভোট দেওয়া সম্ভব এবং মানে সাকসেসফুলি এবং খুব মানে আপনার মানে এখন তো মানে ওই এআই এর যুগ, তো আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে আপনারা একদম সেফলি আপনার ভোট কালেকশন করা যাবে, যেটা আমরা করতে পারি। ধন্যবাদ। আমরা আশা করতেই পারি আগামীতে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই ইনশাআল্লাহ। জি, আমাদের দাবি সেটাই, প্রবাসীদের দাবি। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 একটা বিরতি নেব, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0। এবার স্টেশনে আপনার কাছে আসতে চাই। এবছর রেমিটেন্স বিগত বছরগুলোর তুলনায় 26% বেড়েছে, এমনটি আমরা জেনেছি। এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন কিনা? জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নের জবাবের আগে আমি একটু আজকের দিনটি, যে দিনটা বাংলাদেশে চলে গেছে, এটি নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। 18 ডিসেম্বর এটা আসলে সারা পৃথিবীতেই ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে হিসেবে উদযাপিত হয়েছে এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এটাকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আর এটা যে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি, ওটা 1990 সালে 18 ডিসেম্বর আসলে একটা রেজলিউশন অ্যাডাপ্ট করে, যেটা কিনা ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস অফ অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলিজ। তো এই রেজলিউশনের পর থেকেই আন্তর্জাতিকভাবে এটাকে সেলিব্রেট করা হয়, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই আজকের এই দিনে আমি সারা পৃথিবীতে প্রায় 1.5 কোটির উপরে যে বাংলাদেশি মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, আজকে এই বৈশাখী টিভির আপনার এই 0 আওয়ার শো এর মাধ্যমে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের যে প্রিয়জনকে, প্রিয় মাতৃভূমিকে রেখে দূর প্রবাসে থেকে, আমি নিজেও প্রবাসে ছিলাম দীর্ঘদিন, আপনাকে এর আগে বলেছি, এই কষ্টগুলোকে আমি পুরোপুরি উপলব্ধি করি। এই জায়গা থেকে আমি আরেকবার শুভেচ্ছা জানাই। তো আপনার প্রশ্ন ছিল যে 26% বেড়েছে, যে 5ই আগস্টের যে রেভলিউশনের পর থেকে এটা বেড়েছে, এটা খুবই আশার একটা ব্যাপার। তো এর আগে যে আন্দোলনটা হয়েছে, যে ফ্যাসিস্ট উৎখাতের যে আন্দোলন, এখানে আসলে প্রবাসীরা তো হিস্টোরিক্যালি তারা তো রেমিটেন্স ফাইটার, তাই না? তারা তো রেমিটেন্স যোদ্ধা। তারা অভূতপূর্বভাবে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, রেমিটেন্স স্টপ করে দিয়ে, রেমিটেন্স না পাঠিয়ে তারা যে এই আন্দোলনকে যে অ্যাক্সিলারেট করেছে, এটার জন্য আসলে প্রবাসীরা খুবই প্রশংসার দাবি রাখে।
এর পরবর্তীতে আসলে দেখুন তারা বাংলাদেশের উপরে রাগ গোসা করে আসলে রেমিটেন্স বন্ধ করেছিল, ব্যাপারটা এরকম নয়। এটাকে স্টপ করিয়ে এই ফ্যাসিস্ট রেজিমকে তারা নন কোঅপারেট করে আন্দোলনকে বেগবান করেছে এবং যার আরেকবার প্রমাণিত হলো যে আসলে 5ই আগস্টের পর থেকে এটা 26% আরও বেড়ে গিয়েছে। তার মানে কি যে রাষ্ট্রের প্রতি ভালোবাসা থেকেই তারা বন্ধ করেছিল এবং এটা আবার চালু করেছে এবং এই ধারাটা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ, আমাদের যে প্রবাসীরা যারা আছেন, আমাদের সরকারে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে প্রবাসীদের, পার্টিকুলারলি প্রবাসীদের দেখভাল করার জন্য। এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আসবে তারা এই সুবিধাগুলো তারা আরও অব্যাহত রাখবে বলে এই আশাবাদ রাখি আমরা। এখন আপনি কিছু আগে প্রবাসীদের ভোটের কথা বলছেন। আসলে পৃথিবীতে এটা যেটা ব্র্যান্ড নিউ আইডিয়া, নতুন কনসেপ্ট অন দিস প্ল্যানেট, ব্যাপারটা কিন্তু এরকম না। পৃথিবীতে আরও দেশে এরকম আছে। দেখুন বাংলাদেশের বাইরে যে দূতাবাসগুলো আছে, দূতাবাসের আসলে কনসুলার অফিসগুলোর স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে যে বিদেশেও আসলে দূতাবাসের অংশটুকু একখণ্ড বাংলাদেশ, তাই না? যদি যদি যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুর, যেখানে হন না কেন, যেখানে আপনার কনসুলার অফিস আছে যেখানে, সেখানে আসলে তো একখণ্ড বাংলাদেশ আছে। তো একখণ্ড বাংলাদেশ যদি থাকে ওখানে, তাহলে ওই ফ্যাসিলিটিসগুলো ওখানে যদি দেয় তারা, তাহলে প্রবাসী যারা ভোটার আছে তারা তো তাদের ভোটিং রাইটসটা ইনভোক করতে পারে। এটা নিয়ে আসলে আমাদের সিরিয়াসলি আমাদের চিন্তা করা দরকার এবং তৎপরতা চালানো দরকার এবং প্রবাসীদের যেন আমাদের ভোটিং রাইটটাকে ইনভোক করার জন্য তাদের জন্য পার্টিসিপেশন থাকে, এটার জন্য আমাদের খুব সিরিয়াসলি কাজ করা দরকার। তা নাহলে দেখুন, আমার শুধু তার রেমিটেন্স নিতে ভালো লাগে, কিন্তু দেখুন এই রাষ্ট্রে পরিচালনায় অংশগ্রহণে আমি কতখানি অ্যাক্সেস এবং পার্টিসিপেশন আসলে প্রবাসীদেরকে দিচ্ছি। আপনি তাকে ভোটিংয়ের ব্যবস্থাই করছেন না। আমরা শুধু ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি, আমরা মনে মনে মন কলা খেয়ে বসে আছি। আসলে কি তাই? আপনি বিদেশের কনসুলার অফিসগুলোতে আপনি ওই ফ্যাসিলিটিগুলো দেন যাতে প্রবাসীরত যারা কর্মরত আছেন তারা ওই ভোটিং রাইটটাকে ইনভোক করতে পারে। আর আমরা তো এটা পুরনো গল্প তো জানি আমরা, যে প্রবাসীরা যখন, বিশেষ করে যারা শ্রমজীবী, যারা, উইথ ডিউ রেসপেক্ট বলছি, শ্রম খুব ভালো জিনিস, হ্যাঁ, এটাকে অনেকে হেয় প্রতিপন্ন করে বা শ্রমিক এরকম একটা কথাবার্তা আছে, আমাদের নেগেটিভ কনোটেশন আছে, যারা বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে লেবার রিলেটেড কাজকর্ম করে আর কি। সেখান থেকে বাংলাদেশে যখন ফিরে, আসলে যারা আমেরিকা থেকে ইউরোপের কান্ট্রিগুলোতে ফিরে যাত্রীগুলো, তাদের প্রতি এক ধরনের আচার আচরণ, মনোভাব, আর যারা ট্রু রেমিটেন্স ফাইটার, যারা এই নিজের ঘাম ঝরিয়ে পয়সা দেশে পাঠায়, যাদের রেমিটেন্সের টাকা দিয়ে দেশের অর্থনীতি বেগবান হয়, তারা আসলে কী ধরনের আচরণ এবং বৈষম্যের শিকার হয়। তো এটা একটা খুব আশাব্যঞ্জক একটা ব্যাপার যে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রবাসীদের জন্য একটা স্পেশাল লাউঞ্জ করেছে বিমানবন্দরে। এটা খুবই একটা আশার ব্যাপার। আরও কিছু করেছে আমরা দেখেছি যে এই আন্দোলনে, যে গণ অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে, আপনি জানেন, আপনার মনে আছে যে ওখানে এই আন্দোলনকে সংহতি জানানোর জন্য কিছু প্রবাসীকে আটক করা হয়েছিল। তো তাদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য সরকার চেষ্টা চালিয়েছে। আরেকটা যে ইসরায়েল যখন লেবাননে অ্যাটাক করেছে, এই লেবাননে অ্যাটাক করার পরে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 1000-এরও বেশি মানুষকে কিন্তু বাংলাদেশে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। তো এটা একটা সাধুবাদ পাওয়ার দাবি রাখে বলে আমি মনে করি। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে অদক্ষ শ্রমিকের কথা বলছিলেন। আসলে যে কাজটা, জি আমি তাড়াতাড়ি শেষ করব, যে জায়গায় কাজ করবে ওটার তো স্পেশাল ট্রেনিং লাগবেই। আর একটা বড় ক্রাইসিস হচ্ছে লিঙ্গুইস্টিক ক্রাইসিস। আপনি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন, আমি যখন ওমরায় গেছি বা অন্যান্য কারণে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে ভিজিট করেছি, দেখেছি যে আপনি ওখানে সবচেয়ে, আমি রেসপেক্টফুলি বলছি, দেখবে রাস্তায় ঝাড়ু দেয় কিন্তু কি ওই বাংলাদেশি একজন শ্রমিক। একটা দোকানে কাজ করছে, এই দোকানে শেলফিংয়ের কাজটা করে, সবচেয়ে দোকানের কম বেতনের ছোট কাজটা করে আসলে বাংলাদেশিরা। এই টিমের আবার লিডার সে হয় ইন্ডিয়ান হয় অথবা পাকিস্তানি হয়। ওর যে বুদ্ধিতে বড় খুব বেশি ব্যাপারটা ওরকম না, সে শুধু ইংরেজিতে একটু কথা বলতে পারে। এই এতটুকুর কারণে
এ শুধু ওই গায়ে খাটনির কাজটা করে, আর ও তখন ইংলিশে কথা বলতে পারে, লিঙ্গুইস্টিক এবিলিটি করে ও তখন টিম লিডার হয়ে যায়। তো এই জায়গাটা আসলে ল্যাঙ্গুয়েজের দিকে রাষ্ট্রীয়ভাবে আমাদের আসলে ব্যবস্থা গ্রহণ করা দরকার বিদেশি শ্রমিক পাঠানো। ধন্যবাদ। জনাব মাহবুব আলম, আপনার কাছে আসতে চাই, মালয়েশিয়ার বিদেশি শ্রমিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পেলে বাংলাদেশিদের ক্ষেত্রে সিঙ্গেল ভিসা থাকায় তারা আসলে নানা রকম ভোগান্তিতে পড়ছেন। তো এক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এই ভোগান্তি? অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি যে যে কোনো দেশেই যখন কোনো কর্মজীবী যায় তখন তাদের শ্রমিক ভিসাটা হলো যে মানে সিঙ্গেল এন্ট্রি ভিসা। তো আলটিমেটলি তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য যায়, যে মিনিমাম 3 বছর তাদের একটা কন্ট্রাকচুয়াল পিরিয়ড থাকে। এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডে 3 বছর সে একবার আসতে পারবে, বাট সেখানে প্রত্যেক বছর তাদের একটা সিঙ্গেল এন্ট্রি ভিসাটা, এটা নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে এখানে। মানে কিছু কিছু স্বার্থান্বেষী মহল জিনিসটাকে অন্যভাবে উত্থাপন করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি মালয়েশিয়া সরকারের মালয়েশিয়া সরকার সহ অন্যান্য যারা শ্রমনির্ভর দেশগুলা, তাদের ওইখানে আপনার শ্রমিকদের যে ব্যাপারগুলো, শ্রমিকরা যদি এখানে মালয়েশিয়ান সরকার বিভিন্ন সময় দেখেছে যে যারা মাল্টিপল এন্ট্রি ভিসা নেয় অনেক সময়, মানে অনেক সময় চাইলেই সরকার কিন্তু দেয় বা ইমিগ্রেশন বিভাগ দেয়। তা ওই মাল্টিপল ভিসা দিয়ে ওই মানে ওই শ্রমিক নামের কর্মজীবী নামের কিছু লোকজন তারা আবার বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত হয়ে যায়, যার কারণে এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আপনার মালয়েশিয়ার সরকার সহ অন্য সৌদি আরব সহ অন্য জায়গাতে যে মানে এই ওয়ার্ক পারমিট যে ভিসাটা, এটা আপনার সিঙ্গেল এন্ট্রি নর্মালি হয়ে থাকে। বাট যখন আপনার প্রয়োজনে মানে মাল্টিপল চাবেন, যে দেশে যদি আপনার কেউ যদি অসুস্থ হয়ে যায়, মা বাবাকে দেখতে আসতে হয়, বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি কেউ যদি আসে, তখন আপনার ওইখানে যদি তারা ভিসার জন্য অ্যাপ্লাই করে তাদেরকে কিন্তু ওইভাবে মাল্টিপল ভিসা কিন্তু দেওয়া হয় অলরেডি। তো আলটিমেটলি এটা নিয়ে একটু আমাদের মানে বিভিন্ন স্বার্থান্বেষী মহলগুলা আপনার জিনিসটাকে অন্যভাবে উত্থাপন করছে, যে আমরাই শুধু মানে ওই বাংলাদেশিরাই শুধু মাল্টিপল ভিসা পাচ্ছি না, বাট এটা অন্যান্য জায়গার, বাট এই আইনটা শুধু বাংলাদেশি শ্রমজীবী মানুষদের জন্য না, এটা আপনার সোর্স কান্ট্রি অন্যান্য দেশের সব মানুষের জন্য একই আইন। তো আলটিমেটলি সেই জিনিসটার দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছেন, যেরকম ভাই বললেন যে আমাদের মানে লাউঞ্জের ব্যবস্থা করেছেন। এই জিনিসগুলো দৃশ্যমান, বাট অদৃশ্যমান অনেক কিছু আছে যেটা মানে অনেকেই জানেন না। যেরকম ধরেন বাংলাদেশ থেকে যখন একটা বা কর্মজীবী মানুষ দেশের বাইরে যায়, সে কিন্তু বৈধভাবেই দেশের থেকে বের হয়ে যায়, বাট পরে কিন্তু তার আনডকুমেন্টেড হয়ে যায় বিভিন্ন কারণে। সেই জিনিসগুলোকেও তারা খতিয়ে দেখবে। প্লাস এটার পাশাপাশি যখন একটা বৈধ কর্মজীবী মানুষ দেশের বাইরে যায়, তখন কিন্তু সে কিন্তু একটা প্রপারলি একটা ট্যাক্স পে করে যায়, এবং এখানে ওই ইন্স্যুরেন্সের টাকা দিয়েও যায়। বাট আলটিমেটলি কোনো একটা কর্মজীবী মানুষ তারা যখন কাজ শেষ করে মানে কন্ট্রাক্ট শেষ করে দেশে ফিরে আসে, তারা কিন্তু সেই সুবিধাটা কিন্তু পান না। মানে এই প্রবাসীদের জন্য কিন্তু প্রবাসী ইন্স্যুরেন্স বা একটা কোম্পানিও কিন্তু আছে, সেটা থেকে কয়টা প্রবাসী আপনার মানে ওই সুযোগ সুবিধা পেয়েছে, এটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এটার পাশাপাশি আরেকটা জিনিস মানে বলতে চাই যে প্রবাসীদের জন্য প্রবাসী পল্লী করা হয়েছিল, মানে ওই আমাদের ওই অবৈধ সরকারের আগের আমাদের যে মানে আমাদের অ্যালায়েন্স বিএনপি জামাত অ্যালায়েন্স সরকার ছিল, সেই সময় কিন্তু ওই যে প্রবাসী পল্লী করা হয়েছিল, প্রবাসীদেরকে বিভিন্ন জায়গাতে স্বল্প মূল্যে মানে তাদের জায়গা জমির ব্যবস্থা করে দেওয়া। বাট সেইটাও কোনো এক ভৌতিক কারণে কোনো স্বার্থ সংশ্লিষ্ট মহল মানে অপতৎপরতা করে সেটাকে বন্ধ করে রেখে সেই জায়গা জমিগুলা বেদখল করে ফেলেছে। তো এই জিনিসটার দিকেও আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে, যাতে আপনার শ্রমবান্ধব যে আমাদের প্রবাসী যারা এত কষ্ট করে বিদেশ থেকে মানে রেমিটেন্স মানে বাংলাদেশে পাঠায় বাংলাদেশের অর্থনীতিকে চালিকা শক্তিকে যেভাবে বেগবান করছে, আপনার ছাত্র জনতার এই অভূতপূর্ব আন্দোলনের সময় যেভাবে বাংলাদেশকে তারা সহযোগিতা করছে অবৈধ সরকারকে বিতাড়িত করার জন্য, সেইখানে আপনার এই ছাত্র জনতার আহ্বানে আমাদের প্রবাসীদের ভূমিকা কিন্তু কম নয়। এবং বিভিন্ন দেশে ইউনিভার্সিটিগুলা, বিভিন্ন দেশের কলেজগুলোতে ছাত্ররা, ইভেন কি আমাদের মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোর ছাত্ররা, এবং ইউরোপেও বিভিন্ন জায়গা, আমেরিকাতে সহ সারা বিশ্বে প্রবাসীরা যেভাবে আপনার আন্দোলন করেছিল,
মানে এই ছাত্র জনতার আহ্বানে দেশকে রাহুমুক্ত করার জন্য আমরা প্রবাসীদের প্রতি অনেক কৃতজ্ঞ। সাথে সাথে আমরা ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আজকে আমাদের নতুন বাংলাদেশ যে অবুদ্ধ হয়েছে, সে বাংলাদেশকে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের ধৈর্য সহকারে আমাদের কার্যক্রমগুলোকে চালিয়ে যেতে হবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার আজকে শেষ করব এখানেই। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।